আমরা দেখলাম অবশেষে বাংলাদেশের গণহত্যাকারী খুনি হাসিনা বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। শুধু শেখ হাসিনার নামে নয়, শেখ হাসিনা গংদের নামে মামলা হয়েছে। কাদের নামে মামলা হয়েছে, কারা কিভাবে ফেঁসে যাবেন, সেই বিষয় নিয়ে একটু পরেই আমি আলোচনা আসছি। তবে আমি দেখব বা জানবো যে গণহত্যা কি এবং এর সাজা কি। আমি যদি দেখি তাহলে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি হতে পারে। তবে ব্যতিক্রম ক্ষেত্রে গণহত্যা কি? রাষ্ট্রদ্রোহ, হত্যা, আগ্রাসন, যুদ্ধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণবিধ্বংসী অস্ত্রের বেআইনি ব্যবহার, যুদ্ধ অপরাধ, নরহত্যা এবং গুরুতর শারীরিক ক্ষতি যার ফলে মৃত্যু ঘটে, সেগুলোকে গণহত্যা বলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে সাবেক ফেসিবাদী স্বৈরাচার খুনি হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বুধবার তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম অভিযোগ জমা দেন। গত 5 আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এই অভিযোগ দায়ের করেন। গুলিবিদ্ধ সিয়াম 7 আগস্ট চিকিৎসাধীন মারা যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো। তদন্ত শেষে তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসে প্রতিবেদন জমা দেব। অন্যান্য অভিযুক্তরা শেখ হাসিনার বাইরে অন্যান্য যারা আছেন তাদের সেসব অভিযুক্তরা হলেন শেখ হাসিনা তো মহারানী ছিলেন এই সাম্রাজ্যের, তার সাম্রাজ্যের অন্যান্য যারা রাজ্য প্রধান বা রাজ্যের শাসকরা ছিলেন, সেসব শাসকরা তারা কারা? সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল, যাকে দেখলাম একজন পুলিশ অফিসার একটা ভিডিও এনে তাকে দেখাচ্ছে যে স্যার দেখেন, একটা গুলি করি একটা মরে আর একটা আহত হয়, হ্যাঁ, আর রাস্তা দাঁড়ায় থাকে, পালায় না, যায় না, এতে করে আতঙ্ক ব্যাপার, তাদের জন্য আতঙ্ক। এছাড়া যদি দেখি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যার ওয়াইফের বা স্ত্রীর খালি স্বর্ণের বাড়ে আর কি। তাছাড়া দেখি সাবেক তথ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলো আর কি, মোহাম্মদ আরাফাত আলী, নাকি মোহাম্মদ আলী আরাফাত, নাম দিচ্ছে এ আরাফাত। যাই হোক, কাউকে আমি ব্যঙ্গ করে কিছু বলবো না। সাবেক আইজিবি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনের মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগে এই মামলা করা হয়েছে। মামলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। এর আগে আজ সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও গুলি বর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। তার এই বক্তব্যের কয়েক ঘন্টা পর শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনা গংদের বিরুদ্ধে এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে। এছাড়াও যদি আমি দেখি বা আমরা দেখি তাহলে দেশের বাইরে, বিদেশে কমনওয়েলথভুক্ত সেখানে আদালত রয়েছে, সেখানেও তার বিরুদ্ধে মামলার চূড়ান্ত প্রস্তুতি চলছে। সেখানে অনেক তথ্য প্রমাণ জমা দিতে হয়, সেই তথ্য প্রমাণ খুব সুনির্দিষ্টভাবে জমা দিতে হয়। সেখানে প্রথম যে ফার্স্ট প্রায়োরিটি সেটা হলো আয়নাগর। সেখানে আগে শেখ হাসিনা নামে আয়নাগর একটি মামলা হবে, অনেকগুলো মামলা হবে পৃথক পৃথক ভাবে আমার জানা মতে। তো এখন প্রশ্ন হলো, যেহেতু এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন সব, তাহলে বুঝতেই পারছেন আওয়ামী লীগ কি বাংলাদেশে জিয়ে থাকবে নাকি মরে যাবে, বাংলাদেশে কি আওয়ামী লীগ টিকবে নাকি টিকবে না। এটাই কিন্তু আমাদেরকে এক ধরনের ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। এই হলো আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ হতে পারে এটা সন্ত্রাসী একটা সংগঠন হিসেবে বন্ধ হয়ে যেতে পারে, সেটা এরকম আইনের মাধ্যমেই
আরো বেশ কিছু হতে পারে, যেমন শেখ হাসিনা তার আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালে তার সর্বোচ্চ যাবজ্জীবন, বা তারও বেশি কিছু হতে পারে, তারও বেশি কিছু হতে পারে। এছাড়া অন্যান্য তার যে সবচেয়ে কাছের লেসপেন্সার যারা আছে, সম্প্রতি সময় আমরা দেখেছি যারা নাকি এই ছাত্র আন্দোলনে, যা গণ অভ্যুত্থান হিসাবে পরে রূপ নেয়, এই ছাত্র জনতার আন্দোলনে তার সবচেয়ে বড় বেশি হাতিয়ার ছিল মাত্র উল্লেখিত কয়েকজন ব্যক্তি বা প্রতিষ্ঠান। সেই ব্যক্তিগুলো যেমন বললাম, আসাদুজ্জামান কামাল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, খুব কুখ্যাত একজন খুনি। উবায়দুল কাদের খুবই কুখ্যাত একজন খুনি, আর একজন খুনি। উবায়দুল কাদের অবশ্য অনেক আছে তার বিষয়ে, অভিযোগ আছে, তার ভাই, নিজের ভাইই স্বেচ্ছা বলেছেন যে তিনি একজন রাজাকারের সন্তান। তো সেই হিসাবে উবায়দুল কাদের তো অবশ্যই রাজাকারের সন্তান। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী যে কামাল সাহেব আসাদুজ্জামান, তিনি নাকি একজন মুক্তিযোদ্ধা হয়ে দেশের মানুষকে কিভাবে গণহত্যা চালাতে পারে, এটা কামালের মতো আরেকটা খুনি যথেষ্ট উদাহরণ। এর বাইরে আর কত উদাহরণ, কামালের চেয়ে বড় উদাহরণ তার হতে পারে না। এরপর যদি দেখি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আমেরিকান স্যাংশনপ্রাপ্ত, সে একজন আর এক কত মাল। হ্যাঁ, তারপর ডিবি হারুন, কেউ কেউ বলি আমরা বাতের হোটেল। এই যে বাতের হোটেল, এই বাতের হোটেল তো এখন বন্ধ, বন্ধ তো হয়েছে। আমি একবার আই নিয়ে কথা বলেছিলাম বা আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, এই হাসিনা যখন ক্ষমতা থাকবে না, সম্প্রতি সময় আমি দিয়েছি, হাসিনা যখন ক্ষমতা থাকবে না তখন এমন একটা বাতের হোটেল আমিও খুলতে চাই, এদেরকে আদর করে এনে বাতের হোটেল খুলবো, ভাত খাওয়াবো এবং সাথে রাখবো স্পেশাল ডিম, অর্থাৎ ডিমের রেসিপিটা সবসময় থাকবে। কিন্তু তারপরের দিন এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ হাসিনার পতন হলো। তারপর অন্য যারা আছেন, এই যে ব্যক্তিবর্গরা, আরাফাত, মোহাম্মদ আরাফাত, আরাফাতের ব্যাপারে যদি বলি তো উনি তো শমী কায়সারের হাজবেন্ড ছিলেন, 3 নাম্বার হাজবেন্ড। আমি যদি বলি পিনাকি ভট্টাচার্যের বাসা, তাহলে কুমড়ু পটাশ। এই কুমড়ু পটাশের সঙ্গে আমার 2টা আলোচনা বা টকশো করার সুযোগ হয়েছে টেলিভিশনে। কিন্তু এত বড় বদমাইশ, কোন রকম যুক্তি মানে না, কোন রকম তর্ক বা বিতর্ক পছন্দ করে না, অযথায় তর্ক করে, এমন একটা বদমাইশ। এই বদমাইশের জন্য আমি অবশেষে বাধ্য হয়েছি টেলিভিশন চ্যানেলে আলোচনা বাদ দেওয়া। তাও সেটা 2014 সালের নির্বাচন আগে, তারপর তো আর সম্ভব হয়নি, বাংলাদেশে সেই পরিবেশ ছিল না, সেটা বেশ আগে। তো এই মোহাম্মদ আলী আরাফাত যখন গাজী টেলিভিশন শুরু হয়, তার যে উত্থানটা একটু বলি তার ব্যাপারে। গাজী টেলিভিশন যখন শুরু হয় তখন সেখানে অঞ্জন রায় এখন যায়নি, অঞ্জন রায় তখন 21শে টেলিভিশনে, তখন শুরুতে গাজী টেলিভিশন একেবারে, এটা কি বলবো, খুবই মানে একটা মানে খুব বেশি সুন্দর করে যে হয়েছে তা কিন্তু না, আমি বলবো অর্থাৎ পেশাদারিত্ব সেখানে যে ছিল এরকমটা না। তবে এটার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে আমিও ছিলাম। তারপর দেখলাম আরাফাতরে কালো পাঞ্জাবি পরে মাঝে মধ্যে দেখতাম যে এখানে উপস্থাপনা করতো আরাফাত। তারপর এই জায়গা থেকে চলে গেল, উপস্থাপনা থেকে কতদিন পরে চলে গেল আলোচক, হয়ে গেল আলোচক। আস্তে 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 বিভিন্ন টেলিভিশন টক শোর যারা প্রযোজক থাকতেন এবং উপস্থাপক থাকতেন, তাদের সঙ্গে আস্তে আস্তে তার এক ধরনের তিনি সখ্যতা গড়ে তুলতে সক্ষম হন। এবং সখ্যতা যে তিনি গড়ে তুলতেন, সখ্যতা গড়ে তোলার কারণে দেখা গেছে তাকে ডাকতে হতো। তাছাড়া তিনি তো আওয়ামী লীগের চরম মানে তেল মর্দনকারী একজন ব্যক্তি ছিলেন। তার আগে যদি বলি তাহলে এই জিটিপিতে আসার আগে কিন্তু শমী কায়সারকে বিয়ে করেন তিনি। বিয়ে করেই একটা প্লট আর কি তৈরি হয় তার, যে একটা যাওয়া জাগার মানে পরিচয় কি শমী কায়সার হাজবেন্ড। তো তো এইভাবে তিনি টকশো করতে শুরু করে দেন, টকশো করেন, সেখানে অনেক বিতর্কে লিপ্ত হন। এছাড়া আরেকটা সবচেয়ে বিষয় বলি, আরাফাতের চুল কিন্তু আসল পাকা ছিল না। আরাফাত কিন্তু বিভিন্নভাবে কেমিক্যাল ব্যবহার করে চুলগুলো নিজেকে পণ্ডিত বা পাণ্ডিত্য লাভের জন্য, যাতে তাকে চুল পাকা দেখে মনে করার সুযোগ হয় আমাদের যে অনেক বড় গবেষক, অনেক কিছু। আসলে কিন্তু তা কিছুই না, তার নিজের কোন রকম এই জাতীয় কোন রকম তার যোগ্যতা কখনোই ছিল না, বা আমি জানি না ব্যক্তিগতভাবে।
তিনি এগুলো কেমিক্যাল দিয়ে পাকাতেন। আর তার সবচেয়ে বড় যে বিষয়গুলো ছিল, গুগল থেকে সবকিছু কপি করতেন এই ভদ্রলোক। গুগল থেকে সবকিছু। আমাদের নিশ্চয় মনে থাকার কথা, এই যে নির্বাচনটা গেল 2024-এর, এই নির্বাচনের আগে আরো 1-1.5 বছর আগে থেকেই তার রাইটার নিয়োগ দিয়েছিল, মানে কলামিস্ট, বিভিন্ন আর্টিকেল লিখবে, বিভিন্ন নামে বেনামে তারা লিখতো, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সুশাসন, শেখ হাসিনার উন্নয়ন এগুলা কিন্তু তুলে ধরতো। তারপর কিন্তু এগুলো দেখা গেছে সবগুলোই ভুয়া হিসাবে প্রমাণিত হয়েছে। এগুলার দায়িত্বে ছিলেন এই আরাফাত দায়িত্বে ছিলেন। তো এরকম আরাফাত, আমি তথ্যমন্ত্রী যে পলক, ছোট ভাই, ওরে আর কিছু বললাম না। তবে যাই হোক, বলতেই হয় যেহেতু গণহত্যাকারী, কারণ পলক এই যে এইবার আন্দোলনে দুইবার নেট অফ করে দিয়ে সে যেভাবে গণহত্যার ঘটনা ঘটিয়েছে, এবং যাতে বিশ্ব মিডিয়া এবং সামাজিক আমাদের দেশবাসী সহ জানতে না পারে, বিশ্ববাসী সহ জানতে না পারে, এই ঘটনাটা পলক ঘটিয়েছে। এটা তো আমরা ইতিমধ্যে দেখলাম। সেই আইসিটি অ্যাডভাইজার, তিনি 24 ঘন্টার মধ্যে রিপোর্টটা তিনি উদ্ঘাটন করছেন বা প্রতিবেদন তিনি হাতে পেয়েছেন বলে আমরা দেখেছি। তো এই গণহত্যার যদি দেখি, তাহলে এখানে আসলে শেষ না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলা হয়েছে হাসিনা নামে গণহত্যার, এটা এখানে শেষ না। এটার দূরত্ব আরো খুব বেশি। এই দূরত্ব যেহেতু বেশি, সেটা আমরা দেখি ভবিষ্যতে আসলে কি হয়, সেটা আমরা দেখার জন্য একটু অপেক্ষা না হয় করি। তারপর আরো বেশি ভালো করে বুঝতে পারবো, আরো খুব সুন্দর করে জানতে পারবো। যেমনটা বলছে আয়নাগর নিয়ে একটা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে, সেখানে কিন্তু হওয়ার আছে। এটা কিন্তু দেশে, বাংলাদেশে না, দেশের বাইরে। সেটাও প্রক্রিয়াধীন, সহসায় হয়ে যাবে বলেই আমি জানি। ধন্যবাদ।